ট্রাইব্যুনাল আছে, ট্রাইব্যুনালে মামলা করতে পারে, কোর্টে মামলা করতে পারে। সেখানে যখন একটা উস্কানিমূলক বক্তব্য দেওয়া হয়, যে অর্থাৎ আপনি জিনিসটাকে উস্কে দিচ্ছেন, একটা জঙ্গিবাদের সন্ত্রাসের দিকে নিয়ে যাচ্ছেন, তখন কি হাত গুটিয়ে কেউ বসে থাকবে? পৃথিবীর কোনো দেশ থাকে? কোনো দেশ থাকে না। কারণ আপনাকে তো মানুষের নিরাপত্তা দিতে হবে, তার নিরাপত্তা দেওয়ার জন্য যেটা করণীয় সেটা তো করতেই হবে। তো যে দেশে অপরাধকে স্বীকৃতি দিয়েই মানে একটা সামাজিক ব্যবস্থা গড়ে তোলা হয়, সেই দেশে অপরাধ নিয়ন্ত্রণ করা অত্যন্ত কঠিন হয়ে যায়। তারপরেও আমি বলছি, তারপরেও আমরা কিন্তু ব্যবস্থা, হেফাজতে মানুষ হত্যা করা সব থেকে বেশি মানে ভুক্তভোগী আমরা, আমার দলের নেতাকর্মী। রাজনৈতিকভাবে গ্রেপ্তার করে দিনের পর দিন টর্চার করে আমাদের কত নেতাকর্মীকে মানে হত্যা করা হয়েছে, এবং কত নেতাকর্মী পঙ্গু হয়ে বেঁচে আছে, বা অনেকে এখনও মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। না, পৃথিবীর সব দেশে আপনি কিছু এরকম ধরনের ঘটনা ঘটতে থাকে যে তখন মানুষ যেন অস্থির হয়ে পড়ে। আমি কিন্তু সঙ্গে সঙ্গে আমি নিজে আমাদের নেতা কর্মীদের সঙ্গে ফোনে কথা বলেছি। এই হত্যার পর থেকে যে অপরাধকে প্রশ্রয় দেওয়া, এই কালচারটাই চলে আসলো, এটাই প্রচলিত হলো। সেখান থেকে ফিরিয়ে নিয়ে আসা, একটা গণতান্ত্রিক ধারা নিয়ে আসা, যেখানে মিলিটারি ডিক্টেটর রুল করেছে, কখনো সরাসরি, কখনো ঠিক নাম পরিবর্তন করে, কিন্তু মূলত ক্ষমতাটা কিন্তু ক্যান্টনমেন্টের ভিতরেই ছিল। এটা হলো বাস্তবতা। তো সেই জায়গার থেকে একটা গণতান্ত্রিক সংস্কৃতিটাকে নিয়ে এসে সেটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া, এটা যে শ্রেণীগুলি মিলিটারি ডিক্টেটরের সময় বা ওই ধরনের মানে অসাংবিধানিক সরকারের সময় বেশি সুযোগ ভোগ করেছে বা ক্ষমতাটাকে তারা উপভোগ করেছে, তারা কখনোই বাংলাদেশে এই গণতান্ত্রিক ধারাটা অব্যাহত থাকুক তারা চায়নি। আপনি যদি দেখেন, আপনি আমার নিজের কথাই চিন্তা করেন, যখন আমি আমার বাবা মা ভাই বোন সব হারালাম, গুলি করে মারা হলো, আমি তো বিচার পাইনি। খুনিদেরকে বিচার না করে তাদের ইনডেমনিটি দেওয়া হলো, অর্থাৎ আপনি অপরাধকে প্রশ্রয় দিলেন এবং তাদেরকে পুরস্কৃত করা হলো। আমার তো বিচার পেতে ৩৫ বছর অপেক্ষা করতে হয়েছে। গণপিটুনিতে বেশ কিছু মানুষের মৃত্যু হয়েছে, অনেক নিরীহ মানুষ তারা আহত হয়েছেন। সরকার কিন্তু এই গুজবে কান না দেবার জন্য একটা আহ্বান জানিয়েছিল, কিন্তু মানুষ শোনেনি, তারা আইন নিজের হাতে তুলে নিয়েছে। এটা কেন? মানুষ কি প্রশাসনের ওপর আস্থা রাখতে পারছে না? কেন পুলিশের হাতে তুলে দিচ্ছে না? দেখুন, যখন একটা গুজব ছড়ায়, সবাইকে আহ্বান জানিয়েছি যে কেউ গুজবে কান দেবেন না এবং আইনকে নিজের হাতে তুলে নেবেন না। যদি কাউকে অপরাধী মনে হয় তাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার হাতে সোপর্দ করে দেবেন। এই গুজবটা যারা ছড়াচ্ছে, অপরাধী তো তারা শুরু হয়ে গেছে। তাহলে প্রশ্ন হচ্ছে যে এই ধরনের মিথ্যা অপপ্রচারটা কারা করছে, কি উদ্দেশ্য করছে, কেন করছে, সেটা আমাদের খুঁজে বের করতে হবে। যখন এ ধরনের অপরাধ হবে তখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যাতে যথাযথ ব্যবস্থা নেয়, মানুষের সেই আস্থাটা যাতে জন্মায়। আপনি লক্ষ্য করছেন যে বাংলাদেশে কিন্তু আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা, গোয়েন্দা সংস্থা অত্যন্ত সচেতন এবং তারা দিন রাত পরিশ্রম করছে, যার ফলে যেখানে জঙ্গিবাদ সন্ত্রাস সারা বিশ্বব্যাপী একটা সমস্যা, বাংলাদেশে আমরা ছোট্ট একটা ভূখণ্ড, সেখানে আমরা 16 কোটি মানুষের দেশ, এই জঙ্গিবাদ সন্ত্রাস কিন্তু আমরা নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছি। এটা করতে পেরেছে আমাদের গোয়েন্দা সংস্থা যথেষ্ট সচেতন এবং এইসব গুজবের উৎসগুলিও তারা খুঁজে বের করছে এবং সঙ্গে সঙ্গে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রসঙ্গে সম্প্রতি জাতিসংঘের একটি মানবাধিকার কাউন্সিলের একটি বৈঠকে জেনিভাতে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনা করা হয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতের নির্যাতন বা অমানবিক অত্যাচার এই সমস্ত বন্ধে সরকার কি ব্যবস্থা নিচ্ছে সেটা জানতে চাওয়া হয়েছিল। তো হেফাজতের নির্যাতনের ঘটনায় এর ইতিহাস দীর্ঘদিনের, এটা সব সরকারের আমলেই আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে নির্যাতনের ঘটনা ঘটেছে, কিন্তু আপনার সরকার এটা বন্ধে কি পদক্ষেপ নিচ্ছে? এ ব্যাপারে সত্যি কথা বলতে কি, এই ধরনের কোনো মানসিকতা আমাদের নেই এবং আমরা সেটা করিও না। ঘটনাচক্রে কিছু হয়তো ঘটনা করতে পারে, বাট বরং
আপনি যদি আমার এই গত 10 বছরের অবস্থানটা দেখেন, আমরা কিন্তু মানে অপরাধ নিয়ন্ত্রণের যথাযথ ব্যবস্থা নিতে পেরেছি, কিন্তু কিন্তু এই যে সংস্কৃতি, এটা বন্ধ করতে আপনারা কি উদ্যোগ নিচ্ছেন? আমরা তো যথাযথ ব্যবস্থা নিয়েছি। এখন ঠিক ওইভাবে কখনোই হেফাজতে মৃত্যু হয় না বা নির্যাতনের ঘটনা ঘটে, বা ওইভাবে নির্যাতনও যে খুব আশা একটা করা হয় তা না। তবে আপনারা জানেন যে আন্তর্জাতিকভাবে অপরাধীদের কাছ থেকে তথ্য সংগ্রহের জন্য তার কতগুলি নিয়ম আছে, এবং আমরা কিন্তু আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা পৃথিবীর বিভিন্ন দেশে পাঠিয়ে ট্রেনিং করিয়ে নিয়ে আসি। আমেরিকায় যায়, ইউকেতে আসে, বিভিন্ন দেশে আসে, সেখান থেকে ট্রেনিং করাই, এবং সেই অনুযায়ী কিন্তু অপরাধীর কাছ থেকে যদি আপনি তথ্য নিতে চান, তো অপরাধ সেখানে যে যে ব্যবস্থা আন্তর্জাতিকভাবে বিভিন্ন দেশে নেওয়া হয়, ঠিক তার বাইরে কোনো কিছুই করা হয় না। এটা হলো বাস্তবতা। এখন একটা ঠিক যে আমাদের দেশে একটা শ্রেণী আছে, স্বাধীনতার পর মাত্র 3.5 বছরের মধ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হলো। এই যে কালচারটা দীর্ঘ বছরের পর বছর চলেছে, সেখান থেকে ফিরিয়ে নিয়ে এসে দেশকে একটা সুষ্ঠু ধারায় নিয়ে আসা একটা কঠিন দায়িত্ব। এই কঠিন দায়িত্বটা কিন্তু আমরা পালন করে যাচ্ছি। কাজে এখন যারা বলছে, আপনারা যদি তাদেরকে সুনির্দিষ্টভাবে জিজ্ঞাসা করেন, বা আমার মনে হয় খুব বেশি তথ্য তারা দিতে পারবে না। কিন্তু একটা শ্রেণী আছে যারা এই অপপ্রচারটা বেশি করে চালাচ্ছে, তাদের ভিতরে কিছু আছে যে একটা অসাংবিধানিক সরকার বা অস্বাভাবিক সরকার বা ইমার্জেন্সি অথবা মার্শাল বা মিলিটারি রুলার আসলে তাদের খুব দাম বাড়ে। কাজে তারা সারাক্ষণ আমাদের খুঁটিনাটি সারাক্ষণ আমাদের পিছনে লেগেই আছে। কিন্তু আমার কথা হচ্ছে, আমার দেশের মানুষ তারা স্বস্তিতে আছে কিনা, তারা ভালো আছে কিনা, তাদের আর্থসামাজিক উন্নতি হচ্ছে কিনা, বা গ্রামে অপরাধ প্রবণতা কমেছে কিনা, সেটাই হচ্ছে সবথেকে বড় কথা। আমরা সেইভাবেই বিবেচনা করি। এখন আমি জানি জেনেভাতে এটা নিয়ে প্রশ্ন উঠেছে এবং আমাদের আইনমন্ত্রী তারা দিয়ে এসেছে, কিন্তু ওখানে কেন হচ্ছে সেটারও আমার কারণটা জানা আছে। যদিও মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ তারা বলছে যে এসব ব্যবস্থা যে নেওয়া হয়েছে সে বিষয়ে তারা নিশ্চিত নন। আপনি আর্থসামাজিক পরিস্থিতির কথা বলতেই দেখেন, আমি জাস্ট একটু চিন্তা করেন, 2005-06 সালে যেখানে আমাদের দারিদ্র্যের হার 41% উপরে ছিল, আজকে সেটা কমে 21.4% নেমে এসেছে। এটা তো আমাদের এই অর্থনীতির ফলে, মাত্র 10 বছরের মধ্যে তো আমরা এটা অর্জন করতে পেরেছি। মানুষের মাথাপিছু আয় যেটা মাত্র 400-500 মার্কিন ডলার ছিল, আজকে সেখানে মানে $1919 উঠে আসছে, প্রায় $2000 কাছাকাছি আমরা পৌঁছে যাচ্ছি। ইনফ্লেশন, আপনি যেটা বললেন যে মানুষের কাছে পৌঁছাচ্ছে কিনা, পৌঁছাচ্ছে, এটাই হচ্ছে সবথেকে বড় কথা। যে আমার প্রবৃদ্ধি এখন আমরা 8.1% অর্জন করতে পেরেছি। উচ্চ প্রবৃদ্ধি যখন আপনার অর্জন হয়, তখন খুব স্বাভাবিকভাবে আপনার মূল্যস্ফীতি কিন্তু বাড়ে। আমরা কিন্তু মূল্যস্ফীতি বাড়তে দেইনি, বা মুদ্রাস্ফীতি বাড়তে দেইনি। আমরা কিন্তু এটা ধরে রেখেছি 5.5 বা 6-এর মধ্যে। এই জায়গাটা আমরা নিয়ে আসতে পেরেছি। কাজে যখন প্রবৃদ্ধি উচ্চ হারে হয় আর যখন মুদ্রাস্ফীতি আপনার নিয়ন্ত্রণে থাকে, কম থাকে, খুব স্বাভাবিকভাবে এর সুফলটা সাধারণ মানুষের কাছেই পৌঁছায়। কিন্তু তারপরেও আমরা দেখছি যারা গরিব মানুষ, যারা নিম্নবিত্ত মানুষ, তারা খাও। এই ব্যাংকের প্রসঙ্গে, ব্যাংকিং খাত এখন একটা নাজুক অবস্থায় আছে এবং খেলাপি ঋণের পরিমাণ বিপুল। এটা মোকাবিলায় সরকার কি করছে? যতটা প্রচার হয় বিষয়টা কিন্তু অতটা না, কারণ আমি নিজেও আসার আগে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ মন্ত্রণালয়ের সাথে এবং আমাদের ব্যাংকের সচিবের সাথে আমি নিজেও সভা করেছি। এখন ঋণ নিয়ে না দেবার প্রবণতাটা, এই কালচারটা আমাদের দেশে শুরু হয় মিলিটারি ডিক্টেটরদের আমলে। আমরা কিন্তু যখনই সরকার এসেছে সবসময় চেষ্টা করছি যারা এইভাবে ঋণ নিয়ে ঋণ দেয় না তাদের কাছ থেকে টাকাটা আদায় করার। সবসময় শুধু মারমার কাটকাট করলে তো হবে না, তাদেরকে মানে নরমে গরমে যেভাবে সম্ভব আমরা কিন্তু অনেক মানে টাকা উদ্ধার করতে সক্ষম হয়েছি। তারপরেও কিছু মানুষের প্রবণতা তো থাকেই যে টাকা নিলে আর বোধহয় দেওয়া লাগবে না। এবারের বাজেটে বিশেষ প্রণোদনা দেওয়া হয়েছে যে আপনারা এই সময় বেঁধে দিলাম, এর মধ্যে আপনাদের টাকাটা শোধ দেবেন, নতুন ঋণ পাবেন, আর তাহলে দেওয়া হবে না। দেখুন, এই সমস্যাগুলি যদি এত বড় হতো
তাহলে কি আমাদের অর্থনীতি এত শক্তিশালী হতো, মজবুত হতো? বাংলাদেশের আর্থসামাজিক উন্নতি কি এত হতে পারতো? আমি সত্যি কথা বলতে কি, আমি দেশের মানুষের কাছে খুব কৃতজ্ঞ। কারণ আমি যখন একটা ডাক দিই, একটু কথা বলি বা আপনাদের এটা করতে হবে, আমি দেখেছি মানুষ কিন্তু সাড়া দেয়। এটাই আমার সব থেকে বড় শক্তি, কারণ দেশের জনগণই শক্তি। যে আপনি একটা খুব খুব বড় কথা বলেছেন, দেশের জনগণের শক্তি, যেটা হলো গণতন্ত্র। এবং বাংলাদেশে গণতন্ত্রের মান বর্তমানে বা গণতান্ত্রিক চর্চা কিভাবে হচ্ছে এটা নিয়ে প্রশ্ন উঠেছে। ইকোনমিক ইন্টেলিজেন্স ইউনিট সম্প্রতি একটা রিপোর্টে বাংলাদেশের গণতন্ত্রকে ত্রুটিপূর্ণ গণতন্ত্র বলেছে। অনেক রকম অভিযোগ আছে যে নাগরিকদের অধিকার বা সংবাদ মাধ্যমের স্বাধীনতা, এসব অনেক কিছু বলা হয়, বা গণতন্ত্রের চর্চা সুষ্ঠুভাবে হচ্ছে কিনা, আপনি কি মনে করেন? দেখুন, আমাদের দেশে আমি সরকারে আসার আগে, আওয়ামী লীগ সরকারে আসার আগে, অর্থাৎ 1996 সালে তো আমি আসলাম 75-এর পর, তার পূর্ব পর্যন্ত বাংলাদেশে একটা মাত্র টেলিভিশন, সে হচ্ছে সরকারি বিটিভি, একটা মাত্র রেডিও, আর কয়েকটি সংবাদপত্র, এবং তার মধ্যে কিছু সরকারি সংবাদপত্র। আমি এসে সব উন্মুক্ত করে দিলাম প্রাইভেট সেক্টরে। এখন 44টা টেলিভিশন। অবশ্য আমার উদ্দেশ্য ছিল অন্যরকম। আমার উদ্দেশ্য হলো যে জব অপরচুনিটি ক্রিয়েট করা। কিন্তু তাদের স্বাধীনতা কতটা বর্তমানে রয়েছে? সম্পূর্ণভাবে স্বাধীনতা যদি না থাকবে, তো সত্য মিথ্যা দিয়ে আমার বুদ্ধি এত অপপ্রচার বা সরকারের বুদ্ধি এত অপপ্রচার তারা করছে কিভাবে আমাকে বলেন? যখন মিলিটারি ডিক্টেটররা ছিল, জিয়ার আমলে বলেন, এরশাদের আমলে বলেন, এমনকি খালেদা জিয়ার আমলে, এই স্বাধীনতা কি কেউ ভোগ করেছে? সাংবাদিকদের উপরে কি অত্যাচারটা হয়েছে? সবাই সব কথা বলে স্বাধীনতা নাই। তাহলে স্বাধীনতা না থাকলে এত কথা বললো কিভাবে? এই যে সমালোচনা করা যায় না, এই যে কথাটা বলার তো সাহস পাচ্ছেন, এটাও তো সমালোচনা করা। আর টক শো আপনি যদি শুনেন, আমি হয়তো অত রাত জেগে সবসময় শুনি না বা অত সময় নষ্ট করি না, বাট আপনি একটু শুনে দেখবেন যে তারা কী না বলে। কিন্তু আপনি যখন একটা উস্কানিমূলক কথা বলেন, যেখানে আমরা সকলে মিলে চেষ্টা করে শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি করতে, সার্বিকভাবে তো সাধারণ মানুষের জীবন মান উন্নত হয়েছে। এবং আপনি বলছেন যে বাংলাদেশে মুক্ত গণতন্ত্র, গণতান্ত্রিক, সম্পূর্ণ মুক্ত। কারণ আমি তো কোনো সময় মাইন্ড করি না। আপনি জানেন, গত নির্বাচন আগে আমি সমস্ত দলের সাথে, সকলের সাথে, যারা 2 দিন আগে আমাকে গালিও দিয়েছে, আমি সবাইকে আহ্বান করেছি, আসলে আমি আলোচনা করব যে এই গণতান্ত্রিক প্রক্রিয়াটা আরও শক্তিশালী হোক। বলেন আপনারা কী চান, কীভাবে করতে চান, ইলেকশন করেন, ইলেকশন সম্পূর্ণ মানুষ ভোট দেবে, স্বাধীনভাবে ভোট দেবে। স্বাধীনভাবে ভোট হয়েছে আপনি মনে করেন? অবশ্যই স্বাধীনভাবে ভোট হয়েছে। নইলে এটা যদি না হতো, তাহলে আমরা তো ক্ষমতা নির্বাচন কমিশনে মামলা করতে পারি, এবং ওইভাবে মামলা করেছে, তারা তদন্ত করে দেখবেন যে সত্যি এই ধরনের ঘটনা যদি ঘটে থাকে, তাহলে সেই নির্বাচন তারা বাতিল করা বা নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করে যে পদক্ষেপ নেবার তারা নেবে। এখানে তো আমরা কোনো হস্তক্ষেপ করছি। তো সেই ক্ষেত্রে একটা সমালোচনা হলেই আমরা অস্থির হয়ে যাব। কেন যাব? আমার নিজে আত্মবিশ্বাসটা তো থাকতে হবে। যে যত সমালোচনা, আমার যদি নিজের আত্মবিশ্বাস থাকে যে না, আমি যেটা করছি দেশের মানুষের কল্যাণে